ইসলামী আন্দোলন নামক একটা দল যারা আপনার পতিত স্বৈরাচারের দ্বারা আপনার অ্যারেঞ্জ প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নির্বাচনে অংশীদার ছিল, স্বতঃস্ফূর্তভাবে অংশীদার ছিল, তারা হঠাৎ করে একটা এমন একটা আবরণ তৈরি করা হলো যে স্বৈরাচারের সবচেয়ে বড় শত্রু তারা ছিল। জুলাই সনদ আসছে, একটা গ্রুপ অলরেডি বলা শুরু করেছে আমরা মানি না। যে কোনো পতিত শক্তি চেষ্টা তো করতেই থাকবে, তাদের চেষ্টা অব্যাহত থাকবে, তারা কোনো ধরনের অস্থিতিশীলতার একটা অবস্থান যদি তৈরি করতে পারে। এবং সেই হিসাবে আওয়ামী লীগের যত লোকজন রয়ে গেছে এবং তাদের অনেক পরিমাণ অর্থ তারা নিশ্চয়ই এখনো ধরে রাখতে সক্ষম হয়েছেন, যার মাধ্যমে তারা কিছু অস্থিতিশীলতা তৈরি করার অবস্থানে নিশ্চয়ই থাকবেন। তবে আমি আমার পার্সোনাল কথা বলছি, আমি পার্সোনালি বিশ্বাস করি না যে পতিত স্বৈরাচারদের এমন কোনো শক্তি আছে যেটার মাধ্যমে আসলে পুরো দেশকে তারা আবার অন্য কোনো কিছু একটা পথে নিয়ে যেতে পারে। এরকম শক্তি আমি অ্যাটলিস্ট বাস্তবিকভাবেই মনে করি না। আমি যেটা মনে করি যে তাদের অনেক প্রচেষ্টা থাকবে এবং এই প্রচেষ্টাগুলোর ভেতরে যদি আমরা বাতাস দেই বা আমাদের ভেতরের অনেক সেকশনস বাতাস দেয়, তাহলে অনেক কিছু হয়তো দুর্ঘটনা ঘটতে পারবে। যেমন আপনি মাননীয় প্রধান উপদেষ্টার কথা বললেন বা সরকারের কথা বললেন যে গোপালগঞ্জে আক্রমণের মাধ্যমে এবং গোপালগঞ্জে যে আপনার ইন্টেলিজেন্স ফেইলিয়ার, এই দুটোর কথা বললেন। তো গোপালগঞ্জে ইন্টেলিজেন্স ফেইলিয়ার কিছু দূর ছিল, এটা আমি মানতে রাজি আছি, কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট তো আমি পাই না, আমি ধরে নিচ্ছি কেউ জানেন না। কিন্তু আসলে ইন্টেলিজেন্স রিপোর্টের কি খুব বেশি প্রয়োজন ছিল বুঝবার জন্য যে গোপালগঞ্জে আপনি যাবেন, আপনি মুজিববাদ মুর্দাবাদ, তারপর প্রমিনেন্ট ইউটিউবাররা প্রচারণা শুরু করবেন যে 32 নম্বরের মতো মুজিবের মাজার ভেঙে চুরমার করে দেবেন এবং সেখানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, এটা মানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে এটা জানবার জন্য বোধহয় ইন্টেলিজেন্স রিপোর্টের দরকার ছিল না, মানে এত গর্ধব তো কারোরই হবার কথা না। সো তাহলে এখানে আমরা দেখছি যে পরিষ্কারভাবে কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা নতুন রাজনৈতিক দল বলেন বা সরকারের ভেতরের সরকারের সাথে সংযুক্ত কোনো একটা অংশীদারদের একটা প্রচেষ্টা ছিল কোনো একটা ঝামেলা পাকাবার। কারণ নর্মালি এই জিনিসটা আমরা দেখে থাকি যে কোনো ধরনের আসলে শক্ত কোনো ঝামেলার সম্মুখীন যখন দেশ হয়, তখন সেটা সরকার জনগণকে একদম ঢালাওভাবে না জানিয়ে ট্যাকেল করতে চেষ্টা করে। কারণ জনগণকে ঢালাওভাবে জানালে এখানে প্যানিক তৈরি হতে পারে, এটার মাধ্যমে অনেক দুরবস্থার নতুন সারা দিয়ে উঠতে পারে। প্যানিকের কথা বলছেন ববি হাজ্জাজ, এই 11টা দিনকে এসবির যে কর্মসূচি সেখানে বলা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে এবং আপনি নিশ্চয়ই দেখেছেন সব ধরনের যোগাযোগ মাধ্যমে আসলে এটি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, মিডিয়াগুলোতে ঢালাওভাবে এটি প্রচার হয়েছে। এই বিশেষ গুরুত্বপূর্ণ সময় কিংবা সর্বোচ্চ সতর্কতা হঠাৎ করে বাংলাদেশে জারি করা হলো, সবকিছু মিলে প্যানিকটা কি আরো বাড়ছে বলে মনে করেন? মানে আমার কাছে মনে হয় যে জিনিসটা যেভাবে করা হচ্ছে এখানেও আসলে কিছু প্রশ্ন তোলা উচিত। যেমন মনে করেন গোপালগঞ্জের পরে আরও যে কয়টা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জায়গায় যেই ধরনের মব তৈরি হয়েছে, এবং এখানে আমি ধরেই নিচ্ছি, আমি পুরোপুরি মানছি যে এই মবগুলোর ভিতরে আওয়ামী দোসররা ছিল, 500 জন মবের ভিতরে 5টা 10টা আওয়ামী দোসর ছিল। কিন্তু এই মবের শক্তি কে তৈরি করে দিয়েছে? এই মবকে প্রেশার গ্রুপ পরে তালি বাজিয়েছে 12 মাস কারা। সো এই ঝামেলাগুলো জোরপূর্বক সৃষ্টি করা হয়েছে। যে আজকে আপনি আলোচনার ভিতরে একটা কথা বললেন যে এই জুলাই সনদ আসছে, এগেন আমি জানি আপনি এই টপিক আসেনি, বাট তবু আমি জাস্ট উত্থাপন করছি যে একটা গ্রুপ অলরেডি বলা শুরু করেছে আমরা মানি না, যদিও ওই গ্রুপও কিন্তু প্রত্যেক দিন, আজকেও এই মুহূর্তে একটু আগে হয়তো মিটিং শেষ হয়েছে, এই মিটিং শেষ হওয়া পর্যন্ত ওই গ্রুপের আপনার রিপ্রেজেন্টেটিভরা ওই মিটিংয়ে ছিল। সো তাহলে তারা কি করছে ওই মিটিংয়ে? তাহলে মিটিং বর্জন করুক, হেঁটে চলে যাক। আর আপনি একটা গোষ্ঠী বা একটা গ্রুপ হেঁটে চলে গেলে বাকি সবার একটা কনসেনসাস বাতিল হয়ে যাবে। সো এই জায়গাগুলোতে আমরা ক্রমাগত দেখছি। প্রথম স্টেপটা ছিল ইসলামী আন্দোলন নামক একটা দল যারা আপনার পতিত স্বৈরাচারের দ্বারা আপনার অ্যারেঞ্জ প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নির্বাচনে অংশীদার ছিল, স্বতঃস্ফূর্তভাবে অংশীদার ছিল, তারা হঠাৎ করে একটা এমন একটা আবরণ তৈরি করা হলো যে স্বৈরাচারের সবচেয়ে বড় শত্রু তারা ছিল। এরকম একটা আবরণ তৈরি করে তারা জামাত এবং এনসিপি আরো কয়েকটা দলের সহযোগিতা নিয়ে সারওয়ার্দী উদ্যানে বড় একটা সমাবেশ করলো। সেই সমাবেশে তারা প্রথম ডাক দিল যে পুরা পিআর সিস্টেম ছাড়া আমরা খেলবো না। সো এই যে আমরা আমাদের মতো চাই তাছাড়া হবে না,
এটার একটা ঝামেলার প্রথম ডাকটা কিন্তু অফিশিয়ালি ওই স্টেজ থেকে হচ্ছে, যেটা মাসখানেক আগে। আসলে আমাদের ভেতরেও জোরপূর্বক এক ধরনের ঝামেলা তৈরির চেষ্টা আমার কাছে মনে হচ্ছে যেটা সবচেয়ে দুঃখজনক এবং আশঙ্কাজনক, যে সরকারের ভেতরে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন এরকম অনেক ব্যক্তি বিশেষ আছেন যারা হয়তো এটা পুশ করতে চেষ্টা করছে। যেমন আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, 2-3 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের অফিসিয়াল মিটিং হলো। ওই মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলে দিলেন একটা তারিখের ভেতরে, মানে কয়েকদিনের ভেতরে এবং স্পেসিফিক একটা তারিখের ভেতরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু তারপরে, এবং এগেন আমি বলি, মিটিং এর মেজরিটি সময়টা এইটা বলার পর এটা নিয়ে শুধু আলোচনা হয়েছে, অন্য কিছু নিয়ে আলোচনা হয়নি। কিন্তু ওই মিটিং এর প্রেস রিলিজে এই টপিকটাই উত্থাপন করা হয়নি, এবং তারপর থেকে সরকারের পক্ষ হয়ে যারাই টক শো বা কোথাও কথা বলছেন তারা এটা পুরোপুরিভাবে এড়িয়ে যাচ্ছেন বা বলছেন কথাটা ভুল বলা হয়েছে।